বাংলাদেশ ফুটবলের নবজাগরণের হুমকি সিঙ্গাপুরের লং বল এবং লং রেঞ্জার শট। খেলা ৭১-এর বিশেষ আয়োজন বিয়ন্ড 90-তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিব হোসেন রুম্মান। আগামী ১০ জুন বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ। সেই ম্যাচকে ঘিরে নানা উত্তেজনা, নানা উন্মাদনা। টিকিট বিক্রি প্রায় শেষ, টিকিট নিয়েও হয়েছে নানা জল্পনা কল্পনা। তবে ম্যাচে কি ঘটবে, ম্যাচে কি ঘটতে পারে সেসব নিয়ে আলোচনা হচ্ছে খুব সামান্যই। বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। র্যাঙ্কিংয়ে দুই দলের তফাৎ খুব বেশি নয়। সিঙ্গাপুর ১৬১তম দল এবং বাংলাদেশ ২ ধাপ এগিয়ে ১৮৩ নম্বর স্থানে অবস্থান করছে এই মুহূর্তে। এই দুই দলের লড়াই দিয়ে প্রত্যাশা করা হচ্ছে বাংলাদেশে ফুটবলের পুনর্জাগরণ ঘটবে। কিন্তু এই পুনর্জাগরণের ঘটার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে সিঙ্গাপুরের লং বল ট্যাকটিক্স এবং লং রেঞ্জার শুট। এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুর প্রথম ম্যাচটা খেলেছিল হংকংয়ের বিপক্ষে। সেই ম্যাচটা গোলশূন্য ড্র হয়েছিল এবং বাংলাদেশও প্রথম ম্যাচটা খেলেছিল ইন্ডিয়ার বিপক্ষে, সেই ম্যাচটাও গোলশূন্য ড্র হয়েছিল। সুতরাং এই গ্রুপে সকলের অবস্থান একই, এক ম্যাচ পরে। অতএব বাংলাদেশ নিঃসন্দেহে চাইবে ঘরের মাঠে সিঙ্গাপুরকে হারাতে, কিন্তু সেটা কতটুকু সম্ভব এবং বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন করা যেতেই পারে। প্রথমে আসি সিঙ্গাপুরের ট্যাকটিক্সে। সিঙ্গাপুর কি করে আসলে মাঠে? তারা প্রথমত তাদের ফার্স্ট মিনিটে আপনি যখনই আসলে তারা প্লে অন শুরু করেন, অর্থাৎ কিক অফের মাধ্যমে যখন খেলাটা শুরু করেন, তাদের প্রথম বলটা চলে যায় তাদের গোলকিপারের কাছে। সেখান থেকে একটা লং বল উড়ে যায় প্রতিপক্ষের ডিফেন্স লাইন বা প্রতিপক্ষের ডি বক্সের সামনে। সেখান থেকে যেই অ্যাটাকারই থাকুক না কেন সিঙ্গাপুরে, তিনি চেষ্টা করেন একটা লং রেঞ্জার শট নেওয়ার। এটা প্রায় অনুমিত। বিগত বেশ কয়েকটা ম্যাচে একই ধরনের স্টার্টিং করতে দেখা গেছে সিঙ্গাপুরকে, সেটা হংকংয়ের বিপক্ষেও এবং গত বছরের ডিসেম্বরে হওয়া থাইল্যান্ডের বিপক্ষে ইলেকট্রিক কাপেও একই রকম স্টার্ট করতে দেখা গেছে সিঙ্গাপুরকে। সুতরাং সিঙ্গাপুর যে লং বলে খেলবে সেটা অনুমিতই, এবং লং বলের এগেনস্টে বাংলাদেশ আসলে কি করতে পারে সেসব নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যেমনটি বলছিলাম যে সিঙ্গাপুর আসলে লং বলে খেলে। থাইল্যান্ডের বিপক্ষে যেই ইলেকট্রিক কাপের ম্যাচটা ছিল সেখানে তারা প্রথমার্ধে দুটো গোল করেছে। দুটোই আসলে ওই লং বল থেকে প্রাপ্ত বলকে বাইরে থেকে, ডিবক্সের বাইরে থেকে লং রেঞ্জার শটের মাধ্যমে তারা গোলে পরিণত করেছেন। এবং আপনি যদি ওই ম্যাচটাকে একটু ইনডেপথ দেখার চেষ্টা করেন, প্রথম গোলটার ক্ষেত্রে দেখা যাবে যে থাইল্যান্ডের ডিফেন্স লাইনটা অনেক বেশি নড়বড় হয়ে গিয়েছে, যেহেতু গোলকিপারের কাছ থেকে সেই বলটা এসেছিল। অর্থাৎ থাইল্যান্ড সেই সময় অ্যাটাকিং পজিশন ছিল, অনেকটা জায়গা তারা কভার করে ফেলেছে। সিঙ্গাপুর অনেকটা জায়গা কভার করেছে মাত্র একটা পাসে। সেই একটা পাসে যখন নড়বড়ে থাইল্যান্ডের ডিফেন্স, সেই মুহূর্তে স্পেস ক্রিয়েট হয়ে যায়, অনেক বেশি স্পেস ক্রিয়েট হয়ে যায়। এবং থাইল্যান্ডের যে ৩ জন ডিফেন্ডার ছিলেন শেষের দিকে, একজন ছিলেন সিঙ্গাপুরের অ্যাটাকারের পেছনে আর ২ জন ছিলেন সিঙ্গাপুরের অ্যাটাকারের সামনে। সেই সামনের যেই ২ জন ছিলেন তাদের মধ্যে একজনের দায়িত্ব ছিল যে তার শুটিং রেঞ্জ বা তার যে শুটিং অ্যাঙ্গেলটা সেটা ব্লক করা, কিন্তু থাইল্যান্ডের সেই ডিফেন্ডার সেই কাজটি করতে পারেননি এবং যথারীতি গোল করে ফেলে সিঙ্গাপুর। দ্বিতীয় গোলের ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছে যে একটা লং বল এসেছে কিপারের কাছ থেকে, মিডফিল্ডে অনেক স্পেস খালি, সেই স্পেসে মিডফিল্ডার তিনি অনেকক্ষণ নিজের পায়ে বল রেখেছেন। এরপরে দেখেছেন যে তার লেফট সাইডে উইঙ্গার যিনি রয়েছেন তিনি খালি রয়েছেন, তার কাছে বল বাড়িয়ে দিয়েছেন এবং উইঙ্গারের তিনি যখন কাটব্যাক করে ডিফেন্সের এই দিকটায় ঢুকেছেন, ডিবক্সের ঠিক বাইরের দিকে তিনি যখন ঢুকেছেন, তখন দেখেছেন যে ওইখানেও স্পেস ক্রিয়েট হয়েছে। ওখানেও আসলে থাইল্যান্ডের যে ডিফেন্সিভ মিডফিল্ডার ছিলেন বা যেই ডিফেন্স লাইনে যারা ছিলেন তারা ওই স্পেসটাকে মিনিমাইজ করতে পারেননি এবং যথারীতি লং রেঞ্জার একটা শট এবং গোল। এবং আরও একটা বিষয়, যেটা স্ট্রং পজিশন সিঙ্গাপুর আসলে প্রত্যেকটা ম্যাচই চেষ্টা করে ডিফেন্স লাইনের বাইরে থেকে বা ডিবক্সের অনেকটা বাইরে থেকে লং রেঞ্জার শট চালাবে এবং সেখান থেকে গোল আদায় করার চেষ্টা করবে। এবং তাদের সবচেয়ে স্ট্রং পজিশনটা হচ্ছে তাদের অ্যাকিউরেসি। যেই লং রেঞ্জারগুলো তারা মারেন বা যেই লং শট তারা করেন সেগুলো ম্যাক্সিমামই আসলে গোল বারে থাকে, 3 কাঠির মধ্যে থাকে। কোনোটায় গোল হয়, কোনোটায় হয়তো প্রতিহত হয়, বাট তারা চেষ্টা করেন যখনই যেই কয়টা শটই তারা চালান না কেন সবগুলো যাতে ওই গোল বার যেটা রয়েছে, যে 3 কাঠি রয়েছে সেই 3 কাঠির মধ্যে থাকে। এটাই আসলে বাংলাদেশের জন্য অনেক বেশি থ্রেট, অনেক বড় থ্রেট। কেন আসলে বাংলাদেশের জন্য সিঙ্গাপুরের এই লং বল এবং লং রেঞ্জার শট এগুলো থ্রেট? প্রথমত বাংলাদেশ দল এরিয়ালে খুব দুর্বল। এরিয়াল অর্থাৎ হাওয়ায় ভাসা বলগুলো জাজমেন্টও অনেক বেশি ভুল করে ফেলে। আমরা ইন্ডিয়ার বিপক্ষেও দেখেছি যে তপু যিনি ছিলেন তিনি একটা হেডার মিস করেছেন, এরিয়াল বল মিস করেছেন। সেখান থেকে সুনীল ছেত্রী তিনি একটা দারুণ
ক্লিয়ার হেড পেয়ে যান, যদিও তিনি সেটাকে আসলে গোলে পরিণত করতে পারেননি, কিন্তু বাংলাদেশের যে দুর্বলতা, এরিয়াল দুর্বলতা, সেটা সেখানেই আসলে পরিলক্ষিত হয়েছে। হাতে খুব বেশি সময় বাকি নেই, এই অল্প সময়ের মধ্যে আসলে বাংলাদেশের পক্ষে সম্ভব নয় তাদের এরিয়াল দুর্বলতা কাটিয়ে ওঠা। এক্ষেত্রে বাংলাদেশের ডিফেন্স লাইনকে অনেক বেশি সলিড হতে হবে। সলিড হওয়ার পাশাপাশি বাংলাদেশকে ম্যান মার্কিংয়ে যেতে হবে, যেহেতু আপনি পজিশনাল মার্কিং করে কোনোভাবে আসলে সিঙ্গাপুরের যে অ্যাটাকাররা রয়েছেন তাদেরকে ঠেকানো খুবই দায় হয়ে দাঁড়াবে, এবং দেখা যাবে যে একটু হাইলাইন ডিফেন্সও যদি করতে যায় বা লো ব্লকও যদি বাংলাদেশ করতে যায়, সেক্ষেত্রে দেখা যাবে যে ডিফেন্স চেয়ে একটা পাস চলে যাবে এরিয়াল বলে, যেহেতু বাংলাদেশ দুর্বল, এবং বাংলাদেশের ডিফেন্ডারদের মাথার উপর দিয়ে বল চলে গিয়ে সিঙ্গাপুরের খেলোয়াড়দের পায়ে চলে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হবে। সুতরাং বাংলাদেশ দলকে ম্যান মার্ক করতে হবে, কোনোভাবে কোনো খেলোয়াড়কে, সিঙ্গাপুরের কোনো খেলোয়াড়কে স্পেস দেওয়া যাবে না, তাদেরকে খুব ইজিলি বল নিজেদের আয়ত্তে নেওয়ার সুযোগ বাংলাদেশের কাছে থাকা যাবে না। বাংলাদেশের প্রত্যেকটা ডিফেন্ডারকে এই জায়গায় অন্তত সলিডিটি শো করতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশ দলকে তাদের যেই ডিফেন্সিভ মিডফিল্ডার রয়েছেন তাকে রেজিস্ট্রার হিসাবে খেলাতে হবে, যিনি কিনা আসলে ডিফেন্স লাইনের ঠিক উপরের জায়গাটা থাকবেন, মানে ডিফেন্ডারদের আগে তিনি ডিফেন্ডার হিসেবে কাজ করবেন। এক্ষেত্রে ওই যেহেতু একজন সোলো ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন বা রেজিস্ট্রার বলেন, যাই বলেন না কেন, আপনি তাকে একটা লম্বা জায়গা কাভার করতে হবে, এবং সেই জায়গায় স্পিড থাকাটা খুবই খুবই জরুরি। যেহেতু আমরা বলছিলাম যে ডিবক্সের বাইরে থেকে লং রেঞ্জের শট সিঙ্গাপুর নেয়, অতএব বেশ খানিকটা জায়গা কাভার করতে হবে এবং সিঙ্গাপুরকে স্পেস দেওয়া যাবে না। এক্ষেত্রে হামজা চৌধুরীর উপর দায়িত্বটা থাকবে খানিকটা বেশি, তাকে আসলে ওই জায়গাটা কভার আপ করতে হবে, বাংলাদেশের ডিফেন্স লাইনকে তার রক্ষা করতে হবে, এবং হামজা চৌধুরী এই কাজটায় প্রসিদ্ধ এবং তিনি এই কাজটা দারুণভাবে করতে পারবেন বলেই হয়তো প্রত্যাশা রয়েছে সকলে। এই দুটো জায়গা ছাড়া আসলে বাংলাদেশ সিঙ্গাপুরকে আটকে রাখতে পারবে না হয়তো, যেহেতু লং রেঞ্জের শট, গোলকিপারের অনেক সময় অনেক কিছু করার থাকে না, অনেক সময় দেখা যায় যে বলটা কার্ভ করে ঢুকছে বা গোলকিপারের আয়ত্তের অনেকটা বাইরে দিয়ে যাচ্ছে। অতএব বাংলাদেশকে ডিফেন্সে ম্যান মার্কিং করতে হবে, এবং ডিফেন্সিভ মিডফিল্ডার যিনি থাকবেন তাকে রেজিস্ট্রার হিসেবে কাজ করতে হবে, তাকে উপরে বল প্লেয়িংও করতে হবে, প্লাস ওই যে কাভার আপ করা, পুরো ডিফেন্স লাইনটাকে কাভার আপ করা, সেই কাজটাও করতে হবে। এছাড়াও বাংলাদেশের কাছে আরেকটা পদ্ধতি হতে পারে, যদি বাংলাদেশ 5 জনের ব্যাকলাইন নিয়ে খেলে, সেক্ষেত্রে হয়তো একজন উইং ব্যাক হিসেবে খেলতে পারেন, বাট 4 জনকে আসলে ডিফেন্স লাইনটা স্ট্রং করতে হবে, এবং ডি বক্সের আরও খানিকটা বাইরে ডিস্টেন্সটা বাড়াতে হবে, যদিও বা স্পেস ক্রিয়েট হয়ে যায়, তাতে করে যাতে অ্যাকুরেসি কমানো যায়, সেজন্য ডিফেন্স লাইনটা অনেক খানিকটা উপরের দিকে রাখাটাই হতে পারে শ্রেয় সিদ্ধান্ত, কারণ শট চালালে শট গোলবারে চলে যাবে, এবং যতটা আসলে ডিবক্সের সামনে থাকবে বা গোলবারের সামনে থেকে শট চালানো হবে, অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অতএব বাংলাদেশকে ডিফেন্স লাইনটাকে আরেকটু এগিয়ে রাখতে হবে, ডিবক্স থেকে একটু দূরে রাখতে হবে, যাতে করে যদিও বা স্পেস সিঙ্গাপুর পেয়ে যায়, যদিও বা হামজা চৌধুরী ফেল করেন, তারপরেও যাতে ওই শটের অ্যাকুরেসি কমিয়ে আনা সম্ভব হয়, সে কারণে বাংলাদেশের ডিফেন্স লাইনটাকে একটু উপরের দিকে খেলানো যেতে পারে। অতএব বাংলাদেশকে ডিফেন্সিভলি অনেক স্ট্রং হতে হবে, ডিফেন্সিভলি তাদের কোনো ভুল করার সুযোগ নেই। এখন দেখার বিষয় যে আসলে হ্যাভিয়ার কাবরেরা তিনি কোন পরিকল্পনা নিয়ে মাঠে নামেন, এবং সিঙ্গাপুরের এগেনস্টে বাংলাদেশ একটা জয় পেয়ে তাদের যে ফুটবলের পুনর্জাগরণের বার্তা ছড়িয়ে পড়েছে সর্বত্র, সেটাকে বাস্তবে রূপান্তরিত করতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়।